এই পুরো সময় জুড়ে আপনাদের করার একটাই জিনিস আছে, সেটা হচ্ছে নীরব থাকা, চুপ থাকা। ওকে, আর তেমন কিছু করার নেই। আপনারা চেষ্টা করবেন না, জান প্রাণ দিয়ে চেষ্টা করবেন প্রতিদিনের ক্লাস, প্রতি উইকের ক্লাস প্রতি উইকে প্র্যাকটিস করতে। কারণ এমন এমন উইক যাবে যে উইকে আমি এক্সট্রা 3-4টা ক্লাস দেবো অন্য ব্যাচের। হ্যাঁ, এটা দিব হচ্ছে আপনাদের প্র্যাকটিস পারপাস, প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, তো আপনি যদি আগের ক্লাস পিছিয়ে থাকেন, যখন আমি 3-4টা ক্লাস একসাথে দেবো তখন আপনার কি হবে? একটা জিনিস মনে রাখবেন, আমি হয়তো বা 20 মিনিট একটা ক্লাস করে ফেলছি, এই টিউটোরিয়াল দেখতে আপনার 2 ঘন্টা লাগবে। বুঝে গেছে? আমি 20 মিনিটে দেখাই দিচ্ছি, ওকে, কিন্তু আপনার 2 ঘন্টা বা তার চেয়ে বেশি লাগবে। আর এই একবার যদি ভুল হয় তাহলে 2 দিন লাগবে, আর বেশি লাগতে পারে। সো ক্লাস পিছাবেন না, কোনোভাবেই না। এরকম হয়, যেটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কেউ একজন 2টা ক্লাস পিছালো, 3টা ক্লাস পিছালো আলসেমি করে, এরপরে তার লাইফে কোনো একটা রিয়েল প্রবলেম আসছে, আসার পর আরো 2-3টা ক্লাস পিছাইছে, পিছানোর পরে সে 5-6টা ক্লাস পিছনে পড়ে গেছে। এবার সে চিন্তা করছে, এবার আমি দেখাই দিব আমি কি জিনিস। এবার সে প্র্যাকটিস শুরু করলো, মোটামুটি 5-6 ঘন্টা করার পর একটা প্রবলেম পড়লো, এই প্রবলেম আরো 5-6 ঘন্টা ট্রাই করার পর সলিউশন হচ্ছেই না, আস্তে সে হাল ছেড়ে দিবে। হয়তো সে একটা ক্লাস সলিউশন করতে পারবে, কিন্তু এর পরবর্তী ক্লাসগুলোতে কন্টিনিউয়াসলি যখন সে প্রবলেম ফেস করবে, সে আস্তে আস্তে হতাশ হবে, কারণ সে এখনো অনেক রাস্তা যাওয়া বাকি। বুঝা গেছে? তারপর সে হাল ছেড়ে দেবে। এটা হচ্ছে একটা কমন স্টোরি, যেটা স্বাভাবিকভাবে, হ্যাঁ, সবার মাঝেই হয়। আমি শিওর আপনাদের মাঝেও হবে, আমি যতই বলি তাও হবে। বুঝা গেছে? তবে চেষ্টা করবেন যাতে না হয়। ক্লিয়ার? প্রতি সপ্তাহের ক্লাস যে চেষ্টা করবেন যে আমি প্রতি সপ্তাহে এই ক্লাসগুলো 2বার রিপিট করবো, হ্যাঁ, আমি শিওর আপনি একবার করতে পারবেন। যে আমি 2টা ক্লাস হয়ে সপ্তাহে, আপনি যদি চিন্তা করেন যে এই ক্লাসটা আমি 2বার রিপিট করবো, কয়বার? 2বার। বেশি হয় না কিন্তু ক্লাসগুলো হয় ছোট ছোট, 10 মিনিট 20 মিনিট করে করে, এরকম 5-6টা ভিডিও থাকে নর্মালি। তো আপনি যদি চিন্তা করেন আমি 2বার করে প্রতি সপ্তাহে এই ক্লাসগুলো প্র্যাকটিস করবো, তাহলে আমি শিওর আপনি অন্তত একবার করে হলেও করতে পারবেন। আর আপনি যদি চিন্তা করেন আজকে মাত্র ক্লাস শেষ হয়েছে, এখনো 6 দিন বাকি, যাকে 2-1 দিন, এরপর ধরলাম আধা ঘন্টা, ফেসবুকে ঢুকছি, ভুলেই গেছি আমি প্র্যাকটিস করতেছিলাম, তারপর ইউটিউবে গেলাম, হ্যাঁ, কিছুক্ষণ টিকটক দেখলাম, নাকি? তাহলে দেখবেন যে আপনার এই কোর্সটা আসলে কোনো কাজে আসবে না। হ্যাঁ, এই কোর্সটা উল্টা পেইন হয়ে যাবে। এই কোর্সটা হবে আপনার মন খারাপের কারণ। প্র্যাকটিস না করেন, আপনার হতাশার কারণ হতে পারে এই কোর্সটা। আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে গেছেন না, স্কুল কলেজে মানুষ পড়াশোনা করতেই তো যায়, যখন সে খারাপ রেজাল্ট করে তখন এই স্কুল কলেজে কিন্তু তার হতাশার কারণ হয়, ঠিক না? তো আপনার জন্য যাতে এই কোর্সটা হতাশার কারণ না হয়। ওকে, তো আমরা যেখান থেকে শেষ করছি তারপর থেকে শুরু করবো ST1 সিলেবাস। হ্যাঁ, কত করছিলাম কালকে? লাস্ট ক্লাস কত দেখাইছিলাম? আচ্ছা, আচ্ছা, হেডিং ট্যাগ পর্যন্ত গেছে না? H1 থেকে H6 পর্যন্ত। ওকে, তো আজকে হেডিং ট্যাগ, এরপর হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করা হচ্ছে পি ট্যাগ। পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। প্যারাগ্রাফ ট্যাগ কেমন ইউজ করা হয় এটা আমরা নাম শুনে বুঝতে পারছি, ঠিক আছে? আমি জাস্ট একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করি, বললাম কি প্রথমে একটা ফোল্ডার তৈরি করবেন, যেটা হচ্ছে প্রজেক্ট ফোল্ডার। গত ক্লাসে বলছিলাম প্রত্যেক প্রজেক্টের আগে একটা ফোল্ডার তৈরি করবেন, প্রজেক্ট ফোল্ডার। আর ফাইলের নাম কি? index.html। কে বলতে পারবেন এটার নাম ইন্ডেক্স কেন? হাত তোলেন, আপনি বলেন, আপনি বলেন। আর কেউ পারেন না? আচ্ছা, আরো দুজন হাত তুলছে।
আর কেউ না? গত ক্লাসে আপনারা ছিলেন? মজার ব্যাপার হচ্ছে গত ক্লাসে ছিলেন না, এটা কিন্তু কোনো এক্সকিউজ না, এটা হচ্ছে আপনার নলেজ ল্যাকিংস, আপনি এটা জানতে পারতেছেন না। আপনি ছিলেন না, দ্যাটস টোটালি ফাইন, কিন্তু আপনি ওটা জানতে বললেন না। 3-4 জন হাত তুলছে, আর অন্য সবাই কি? আমাদের এলাকায় আমরা যখন ছোটবেলায় বিশেষ করে ক্রিকেট খেলতাম, আপনারা শর্ট পিচ ক্রিকেট খেলছেন? শুধু 4, কোনো 6 নেই। এখনো খেলেন? হ্যাঁ, সবাই আউট। তো আমরা এরকম খেলতাম যে সাপোজ 10 জন আছে, তো 2 দলে 5 জন করে। এখন হঠাৎ করে একজন আসছে, সে হচ্ছে একা। এখন একা তো কোনো দল নেওয়া যায় না। হ্যাঁ, তখন আমরা তাদের বলতাম ডালভাত। ডালভাত মানে সে সারাদিন শুধু কিপিং করবে, মাঝে মধ্যে ব্যাটিং করবে, ঠিক আছে? তো যারা অবভিয়াসলি খেয়াল করবেন যে ক্লাসগুলো যাতে আপনার উপর কিছু ইফেক্ট ফেলে। এটা কালকে এটা সম্পর্কে বেশ ভালো আলোচনা করছি, কেন নাম ইন্ডেক্স হবে। ওকে, তো আমি প্রজেক্ট ফোল্ডারটাকে ওপেন করতেছি। এগুলো কই থেকে আসলো? ভিউ লেআউট সিঙ্গেল লেআউটে কাজ করবো। ওকে, কি লিখবো? কি? HTML, রাইট। ওকে, তারপর HTML, দেন HTML ক্লোজ। একটা জিনিস খেয়াল করেন, একটা ম্যাজিক দেখেন। এটা কি হয়েছে? স্ট্রাকচারটা চলে আসছে। কিভাবে আসছে? আমি যদি হেডিংটা লিখতে যাই, দেখেন ট্যাগ ওপেন, ট্যাগ ক্লোজ, সব হয়ে গেছে না একসাথে? কেমনে হয়েছে? আমরা একটা অ্যাডন ইউজ করছি। কি ইউজ করছি? অ্যাডন, বা বলতে পারেন প্লাগইন, এক্সট্রা প্লাগইন। সাবলাইম টেক্সটে এক্সট্রা একটা অ্যাডন আছে, অ্যাডনের নাম হচ্ছে ইভেন্ট। যারা নোটপ্যাড প্লাস প্লাস ইউজ করেন তাদের নাম হচ্ছে জেনকোডিং। নাম কি? জেনকোডিং। ওকে, তো আমরা যেহেতু সাবলাইম ইউজ করতেছি, আমরা কোনটা ইউজ করবো? ইভেন্ট। এখন ইভেন্ট কিভাবে ইনস্টল করবেন? ওকে, তো আপনি যদি ইভেন্ট ইনস্টল করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে, কন্ট্রোল শিফট পি, কন্ট্রোল প্লাস শিফট প্লাস পি। এটা আমার এখানে লিখতে যাবেন না, আমি জাস্ট এমনি লিখছি। হ্যাঁ, যে আপনি কি কমান্ড করবেন, কন্ট্রোল শিফট পি একসাথে ক্লিক করলে আপনার এখানে একটা উইন্ডো আসবে, একটা পপ আপ উইন্ডো আসবে, ঠিক আছে? আসার পর আপনি এখানে লিখবেন ইনস্টল। ইনস্টল লিখলে আপনি পাবেন হচ্ছে প্যাকেজ কন্ট্রোল, ইনস্টল প্যাকেজ। এখানে ক্লিক করলে আপনার এখানে প্রথমে এই প্যাকেজ কন্ট্রোলটা ইনস্টল হবে। আমার এখানে আগে ইনস্টল করা আছে। তো আপনার এখানে প্যাকেজ কন্ট্রোল ইনস্টল হয়ে যাওয়ার পর এই পপ আপটা নাও আসতে পারে, তখন আপনি কি করবেন, আবার কন্ট্রোল শিফট পি ইনস্টল ক্লিক করে আবার ইনস্টল লিখবেন। ইনস্টল লিখে এবার প্যাকেজ কন্ট্রোলে ক্লিক করবেন। এবার আর প্যাকেজ কন্ট্রোল ইনস্টল হবে না, কারণ আগের বার হয়ে গেছে। এবার ডিরেক্ট এই পপ আপ চলে আসবে। এবার আপনি লেখেন ইমেজ, লেখা ইমেজ চলে আসছে। কি আসছে? ইমেজ চলে আসছে। একইভাবে আপনি কি কি অ্যাড করবেন? আপনি অ্যাড করবেন হচ্ছে HTML, অ্যাড, তারপরে jQuery, তারপরে PHP, ওয়ার্ডপ্রেস। এই কয়টা জিনিস। হ্যাঁ, এই কয়টা জিনিস এখন আমি ইমেজ ইনস্টল করতেছি। এই কয়টা জিনিস একটা একটা করে ইনস্টল করে নেবেন। ক্লিয়ার? ওকে, লোডিং প্যাকেজ। মজার ব্যাপার হচ্ছে আপনার যদি ইন্টারনেট না থাকে তাহলে এটা কাজ করবে না। ইন্টারনেট না থাকলে কাজ করবে না, বুঝা গেছে? আপনার ইমেজ ইনস্টল হয়ে যাওয়ার পর আপনার কাজ হচ্ছে আপনার এই যে ইয়েটা কি বলে, এই সাবলাইম টেক্সটে তাকে রিস্টার্ট দেওয়া। কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার ওপেন করতেছি। ওপেন করার পর এবার আপনি আপনার ফাইল ওপেন করবেন, ডিজায়ার ফাইল যেটা আপনার ওপেন করা দরকার। এক্সক্লেমেটরি সাইন দিয়ে ট্যাব দিবেন, চলে আসছে। অথবা HTML:5 তারপর ট্যাব, অথবা HTML:5 কন্ট্রোল ই, অথবা
এক্সক্লেমেটরি কন্ট্রোল ই সেম কাজ করে সবগুলো, বুঝে গেছে? আপনি পেয়ে যাচ্ছেন HTML এর বেসিক মার্কআপটা। তা আমরা এখানে শিখলাম কিভাবে ইমেজ ইনস্টল করতে হয়। কি ইনস্টল করতে হয়? ইমেজ। আচ্ছা, তো আমরা প্যারাগ্রাফ লেখার জন্য p ট্যাগ কিভাবে লিখবো? সাপোজ আমি একটা হেডিং নিচ্ছি H2। আপনার যদি ইমেজ ইনস্টল হয়ে যায় তাহলে আপনি এখন এখানে H2 লিখে ট্যাব দিলেই কাজ হয়ে যাবে। আমি এখানে লিখতেছি H2 লিখে ট্যাব প্রেস করুন। হ্যাঁ, আমি যদি এটাকে ব্রাউজারে ওপেন করি, বেসিকের ভিতরে চলে আসছে না ডাটাটা? তো আমরা ইনস্পেক্ট করলে দেখবো ইনস্পেক্ট কিভাবে করছি। রাইট ক্লিক করে ইনস্পেক্ট, এখানে গেলেই দেখবো চলে আসছে। এবার বলেন H2 কি এলিমেন্ট? সাইজ আপনারা কি আসলে লাস্ট ক্লাস দেখছেন? শিওর? H2 হচ্ছে ব্লক এলিমেন্ট। ব্লক এলিমেন্ট কেন? এখানে আপনি যখন কার্সরটা নেবেন, মাউসের কার্সরটা যখন নেবেন, তখন কি দেখাচ্ছে? সে ফুল জায়গাটা দখল করতেছে না? যে ফুল জায়গা দখল করে তাই কি বলা হয়? ব্লক এলিমেন্ট। ঠিক আছে, ওকে। আপনাদের টিউটোরিয়াল দেখে শেখার মানে অভ্যাস আছে কার কার? ওকে, বেশ কিছু লোকের আছে। মাঝে মধ্যে আমি যখন কারো কোড দেখি, কোনো ভুল হইলে কোড দেখলে কি মনে হয় জানেন? আমার তখন এরকম ফিলিংস আসে, এই লোকটা যখন ভিডিওটা দেখতেছিল তখন তার উপর খুব টর্চার হচ্ছিল। সে চিন্তা করতেছিল যে ভিডিওটা শেষ হয়ে গেলে বাঁচি। হ্যাঁ, তার কোডে এই ধরনের ভুল থাকে, আমার মনে হয় তার তখন মনে কি চলতেছিল এটা বুঝতে পারি। সো এই যে আমরা H2 ব্লক এলিমেন্ট কালকে সেটা একটু দিয়েছিল, গত ক্লাসে আর কিছু ছিল না। যদি একটু মনোযোগ দিয়ে রিল্যাক্সে দেখতেন তাহলে এটা বুঝতে পারছেন যে H2 কি এলিমেন্ট। ঠিক আছে, আপনাদের এই ধরনের কোর্সের যেগুলোতে আপনি আসলে কাজ শিখবেন হাতে কলমে, অপ্রয়োজনীয় কিছু আসলে শেখানো হয় না বা শেখার সুযোগ নেই, এগুলোতে প্রচুর টাইম ইনভেস্ট করবেন। আপনার ইনভেস্টের একটাই জিনিস, সেটা হচ্ছে টাইম। টিউটোরিয়াল দেখার সময় কখনো টাইম নিয়ে কি পড়তে করবেন না যে আমার টার্গেট হচ্ছে আজকে শেষ করবো, শেষ হয় নাই, ওকে। হ্যাঁ, ইনভেস্ট করা একটাই জিনিস, সেটা হচ্ছে টাইম। ক্লিয়ার? হিউজ টাইম নিয়ে প্র্যাকটিস করবেন, হিউজ টাইম। মনে করবেন যে আপনি, আপনার মন অনেক বড়, আপনি প্রচুর টাইম দিতে পারেন। ওকে, আচ্ছা, তো আমরা কি দেখলাম? হেডিং ট্যাগ। এবার সাপোজ ধরেন আমরা নিজের সম্পর্কে কিছু লিখতে চাই, পি ট্যাগ ওপেন, এবার কি ক্লোজ। তো আপনি যদি প্যারাগ্রাফ নিয়ে আসতে চান যে আপনার সম্পর্কে, আপনাদের ব্যাচ সম্পর্কে কিছু লিখবেন, তো আপনি কত লিখবেন? এর চেয়ে ভালো হচ্ছে একটা ওয়েবসাইট আছে লোরেম ইপসাম। এখানে গেলে আপনি ডামি প্যারাগ্রাফ পাবেন। এই যে কপি করে দিয়ে দেন, এটা হচ্ছে আপনাদের ডেসক্রিপশন। চলে আসছে? এত কষ্ট করে দেওয়ার দরকার নাই। কপি করে নিয়েছি না আরেকটা পেজ থেকে, এইভাবে দেওয়া দরকার না, আপনি কেটে দেন। আপনার যদি ইমেজ ইনস্টল থাকে আপনি দেখবেন লোরেম, এরপরে কয়টা ওয়ার্ড দরকার? সাপোজ 20, লোরেম 20 লেখা ট্যাব দিবেন, তখন এই ওয়ার্ডগুলো চলে আসবে। ম্যাজিক না? অলমোস্ট ম্যাজিক। ঠিক আছে, এটা হচ্ছে ইমেজের ম্যাজিক। আপনার ইমেজ না থাকলে এগুলো কাজ করবে না। বুঝে গেছে? ট্যাব প্রেস করবেন, হয়ে গেছে। ওকে, তো পি ট্যাগও হচ্ছে ব্লক এলিমেন্ট। কিভাবে বুঝবেন? সাপোজ আমি লেখা কমাই দিলাম, অল্প একটু দিলাম, আপনারা রিলোড দেন কিভাবে? কন্ট্রোল আর, অথবা এইভাবে, অথবা এইভাবে। অবভিয়াসলি আপনি রিলোড দিবেন কন্ট্রোল শিফট আর, সেক্ষেত্রে সে ম্যাটার অফ কুকিগুলো রিফ্রেশ করে দেয়। আপনি যখন বিশেষ করে PHP নিয়ে কাজ করবেন, আপনি কোড করে ফেলছেন কিন্তু আউটপুট আগেরটাই আসতেছে, কারণ হচ্ছে ব্রাউজার আগেরটাই সেভ করে রাখতেছে। এই জন্য কন্ট্রোল শিফট আর দিয়ে রিলোড করার প্র্যাকটিস করবেন, এটা অভ্যাস করে ফেলবেন।
এটাতে হয় কি আপনার ব্রাউজারটা সম্পূর্ণ রিফ্রেশ হয়ে আবার নতুন করে রিলোড হয়, সেক্ষেত্রে নতুন ডাটাও সে গ্র্যাব করে নিয়ে নেয়। ওকে, তো দেখেন করার পর দেখেন এখানে যখনই কার্সর নিয়ে আসতেছি সে পুরো জায়গা দখল করছে না, সে কি এলিমেন্ট? ব্লক এলিমেন্ট। একটা ট্যাগ আছে, ট্যাগের নাম হচ্ছে স্প্যান। ট্যাগের নাম কি? স্প্যান। স্প্যান দেখেন সে কি এলিমেন্ট বলেন? সে কি পুরো জায়গা দখল করছে? না, তাহলে সে ইনলাইন এলিমেন্ট। ওকে, স্প্যানের বিশেষ বৈশিষ্ট্য কি জানেন? আমি চাচ্ছি স্প্যানটা এখানে থাকবে না, ইফ সাম এই লেখাটাকে স্প্যান দেব। আপনি এখন দেখেন সে কোনো চেঞ্জ আনবে না, এতটুকু কিন্তু স্প্যানের ভিতরে। স্প্যানটা হচ্ছে একটা পানির মতো, যেই পাত্র রাখেন সেই পাত্রকে সে আকার ধারণ করে, অর্থাৎ তাকে যেখানে ইউজ করতে চান সে এখানে ইউজ হবে কোনো ধরনের। বুঝে গেছে? ওকে, এটা হচ্ছে স্প্যান, যেটা হচ্ছে কি ইনলাইন। তারপরে খেয়াল করেন বি এর পরে হচ্ছে বিআর। বিআর মানে কি? ব্রেক। ব্রেক মানে কি? আপনি যাচ্ছেন একটুকুর পরে এই লাইন শেষ হয়ে যাবে, এই লাইন এরপর নিচে শুরু হবে, সেক্ষেত্রে এই কাজটা আপনি বিআর দিয়ে করতে পারেন। এই লাইনের পরে বিআর শেষ করবেন। বিআর হচ্ছে সিঙ্গেল ট্যাগ। বিআর কি ট্যাগ? সিঙ্গেল ট্যাগ। অনেকে বিআর এভাবে লেখেন, দুইটাই সঠিক। আপনি যদি এভাবে লেখেন তাও সঠিক। হ্যাঁ, ওকে, এবার দেখবেন যে ভেঙে গেছে, ভাঙছে। ক্লিয়ার সবাই? একটু রেসপন্স করেন। হ্যাঁ, তাহলে ঘুম চলে আসবে দুপুরবেলা তো। মানে ব্যাপারটা হচ্ছে আপনার ক্লাসটা এনজয় করতে হবে। ওকে, ক্লিয়ার গেল? তারপর হচ্ছে এইচআর। এইচআর মিন্স হরিজন্টাল রুলার। হরিজন্টাল রুলার। আচ্ছা, ভার্টিক্যাল মানে কি বলেন? লম্ব। আর হরিজন্টাল সমতল। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। বুঝে গেছে? হরিজন্টাল কোনটা? হ্যাঁ, সমতল এক্স অ্যাক্সিস। আর ভার্টিক্যাল ওয়াই অ্যাক্সিস বা লম্ব। ওকে, তো এইচআর মিন্স এইচআর, এটাও সিঙ্গেল ট্যাগ। এখন দেখবেন নিচে একটা রুলার চলে আসছে। আসছে? ওকে, এটা হচ্ছে এইচ আর। এরপর হচ্ছে বি। বি মিন্স কোনো একটা লেখাকে বোল্ড করতে চান, আপনি যাচ্ছেন একটুক লেখাকে আমি বোল্ড করবো, কি করবো? বি ট্যাগের ভিতরে দিয়ে দেন, দেখেন এটা বোল্ড হয়ে গেছে। এই যে বোল্ড হয়েছে। আরেকটা ট্যাগ আছে একই ধরনের কাজ করে, সেটা হচ্ছে স্ট্রং। কি ট্যাগ? এই লেখাটা যদি আমি স্ট্রং ট্যাগের ভিতরে দিলাম, এটাও বোল্ড হয়ে যাবে। হয়ে গেছে? ক্লিয়ার সবাই? এই দুটো ট্যাগ সেম কাজ করে। তারপর আই ট্যাগ। আই ট্যাগ হচ্ছে ইটালিক করার জন্য। মানে কি ইটালিক মানে কি? বাঁকা করার জন্য। আচ্ছা, ইটালিক মানে বাঁকা কেন? লেখার ধরন এরকম। হ্যাঁ, ইটালিক মানেই বাঁকা। একজন বিজ্ঞানী একটা পরীক্ষা করছিল, সেটা হচ্ছে ভারী বস্তু হালকা বস্তু হচ্ছে আগে পৃথিবীতে পড়ে। এটা কে করছিল? গ্যালিলিও। কোথা থেকে করছিল? পিসা টাওয়ার, ইতালি। আর পিসা টাওয়ারটা হেলানো ছিল, বাঁকা ছিল। পিসা হেলানো মিরর, ঠিক আছে। গ্যালিলিও এই পরীক্ষাটা করছিল যে ভারী বস্তু হালকা বস্তু হচ্ছে আগে উপর থেকে নিচে পড়ে। এই পিসা টাওয়ারটা ছিল বাঁকা। আমার মনে হচ্ছে ওখান থেকে আসছে, তবে আমি শিওর। ওকে, আই ট্যাগ আমি একটু ইউজ করে দেখেন। সাপোজ আমি একটুক লেখাকে ইটালিক করতে চাই। আই, আই শুরু, আই শেষ, মাঝখানে লেখাটা দিয়ে দিলাম। এখন দেখেন হয়ে গেছে ইটালিক, বাঁকা হয়ে গেছে। ঠিক আছে সবাই? এরপর হচ্ছে প্রি। এই প্রি ট্যাগটার ডিজাইনে কোনো কাজ নেই। হ্যাঁ, এটাতে ডিজাইনের কোনো কাজ লাগে না। এটা হচ্ছে
বিশেষ করে ডেভেলপমেন্ট পার্টে ডাটা দেখার জন্য, যেমন ধরেন অ্যারে মানে কি, অ্যারে মানে তীর চিহ্ন, এটা অ্যারো। কম্পিউটার সায়েন্সের কেউ নাই এখানে? অ্যারের মানে কি? এরর। অ্যারের মানে হচ্ছে ডাটা সমষ্টি। আপনি একটা ভেরিয়েবলে একটা ভ্যালু রাখতে পারেন, অ্যারের ভিতরে মাল্টিপল ভ্যালু রাখা যায়। ওকে, তো মাল্টিপল ভ্যালু দেখার জন্য এই প্রিটা ইউজ করতে হয়, ঠিক আছে? এই জন্য প্রিটাতে ডিজাইনের কোনো কাজ নেই। কিরকম দেখেন, সাপোজ আমি এই চারটা বাদ দিলাম, এগুলো বাদ, একটা প্যারাগ্রাফ থেকে 40টা ওয়ার্ড রাখলাম, তাহলে দেখেন ডাটাটা কিভাবে দেখেন, এভাবে দেখাচ্ছে। ঠিক একই ডাটাকে আমি প্রি ট্যাগের ভিতরে রাখি, প্রি এখানেও থাকুক, দেখেন দুটোর মধ্যে কি ধরনের পার্থক্য। এটা হচ্ছে প্রিটা, আর প্রি কি করছে, এক লাইনে দেখাই দিচ্ছে, বুঝা গেছে? তো এটা নর্মালি প্রিটা নর্মালি ডিজাইনে কোনো কাজে লাগে না, এটা আপনার ডেভেলপমেন্ট পার্টে কাজে লাগবে। এটা মেইনলি ডাটাকে ফরম্যাটিং আকার দেখায়। এরপর হচ্ছে স্ট্রং, দেখাই দিচ্ছে অলরেডি। এবার দেখো সাব আর সুভ। ওকে, একটা সূত্র লিখি, a প্লাস বি হোল স্কয়ার। স্কয়ারটাকে কি বলা হয়? পাওয়ার। কি বলা হয়? পাওয়ার। ওকে, এবার দেখেন a প্লাস বি হোল স্কয়ার, স্কয়ার হচ্ছে আসলে এটা 2, এটা কি 2। আপনি এটা কি স্কয়ার করতে চান, কি দিবেন? সুভ, তারপর 2 দেন। এখন কিন্তু স্কয়ার, এখন কি ক্লিয়ার সবাই? ওকে, এবার নিচে যদি থাকে এটা কি বলা হয়? বেস। বেস, হ্যাঁ, আর বেস লেখার জন্য আপনাকে ইউজ করতে হবে সাব। ওকে, সাব লিখতে হবে, নিচে চলে আসছে, ক্লিয়ার সবাই? ওকে, এটা হচ্ছে সুভ আর সাব। এরপর হচ্ছে ইউ। ইউ মিন্স আন্ডারলাইন। সাপোজ আপনি লিখলেন হ্যালো ওয়ার্ল্ড, এই লেখাটা নর্মালি শো করবে। এখন আপনি যদি এটাকে একটা ইউ ট্যাগের মধ্যে নেন, তাহলে তার নিচে কি পাওয়া যাবে? আন্ডারলাইন পাওয়া গেছে। ওকে, তারপর হচ্ছে BDO। BDO, BDO means bidirectional override। bidirectional override, এটা মানে কি জানেন? BDO হচ্ছে আপনার ডিরেকশন ইন্ডিকেট করে। কি ইন্ডিকেট করে? ডিরেকশন। সাপোজ আমি ভিডিও ডাটা লিখলাম, ভিডিও শেষ করি, কিন্তু ভিডিও না, ভিডিও। ওকে, তো সেম হ্যালো ওয়ার্ল্ড লেখাটা লিখলাম, এখন দেখবেন যে এটাতে কোনো চেঞ্জ আসতেছে না, সবগুলাই ফাইন। এরপর আপনি যদি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করেন, আমি বলছিলাম প্রথম ক্লাসে আমরা HTML শিখবো হচ্ছে ট্যাগ আর অ্যাট্রিবিউট। ট্যাগ আর অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটা কি? বৈশিষ্ট্য। ওকে, HTML অ্যাট্রিবিউট মানে হচ্ছে কোনো ট্যাগের ওপেনিং পার্টে একটা জিনিস থাকবে, তার একটা ভ্যালু থাকবে। কিরকম? যেমন ধরেন আমি একটা পি নিলাম, এখন এই পি এর ওপেনিং পার্টে কিছু একটা লিখলাম, আর তার একটা ভ্যালু আছে, বুঝা গেছে? তার একটা কি আছে? ভ্যালু আছে। এটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তো এখানে অ্যাট্রিবিউট কি দেখেন, এখানে অ্যাট্রিবিউট হচ্ছে DIR, ডিরেকশন। এবার ইকুয়াল দিয়ে আপনাকে ভ্যালু দিতে হবে কোটেশনের ভিতরে। ডিরেকশন হচ্ছে রাইট টু লেফট, RT
হ্যাঁ ওকে দেখেন রাইট টু লেফট উল্টা হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। আর বাই ডিফল্ট কি থাকে এল টি আর, লেফট টু রাইট। ঠিক আছে, এই ভিডিও ট্যাগটা কেন ইউজ করা হয়? আমার জানা মতো দুটো ল্যাঙ্গুয়েজের জন্য, একটা হচ্ছে হিব্রু আর হচ্ছে আরবি। এটা দুটো রাইট থেকে শুরু হয় না, আমাদের ল্যাঙ্গুয়েজ গুলো থেকে শুরু হয় লেফট থেকে। আমি এক ক্লায়েন্টের কাজ করতে গেছিলাম বদলক ইসরায়েলের, তো তার ওয়েবসাইটটা ছিল হিব্রু ভাষায়। 3টা প্রবলেম ছিল, 2টা প্রবলেম সলভ করছি, লাস্টে একটা করতে পারিনি, পরে এটা রিফান্ড হয়েছে। রিফান্ড পর্যন্ত তার টাকা ফিরিয়ে দেওয়া, পেমেন্ট ফেরত দেওয়া। কারণ তার পুরো ড্যাশবোর্ডটা ছিল হিব্রু ভাষায়। ড্যাশবোর্ড হিব্রু ভাষায় হওয়ার কারণে ড্যাশবোর্ড হচ্ছে উল্টা। প্রথম হচ্ছে ভাষা বুঝি না, এরপরে হচ্ছে উল্টা। আমার কাছে একটু পরে মাথা ঘুরে যায়, মানে নর্মালি একটা জিনিস দেখতেছি হ্যাঁ ওইখানে সব উল্টা। আমার মনে হয় কি একটা মেনুতে একবার ক্লিক করার পর ওই মেনু আর খুঁজে পাচ্ছি না, এরকম ছিল। বহু কষ্টে 2টা প্রবলেম সলভ করা। আর কোনো ভাষা শুরু হয় এভাবে? অন্তত আমি জানি না, হইতে পারে। তো তাদের জন্য ইউজ করা হয় ভিডিও ট্যাগটা, বিডি ও। ভিডিও মিনস কি বাই ডিরেকশনাল ওভাররাইড। একটা জিনিস করবেন আপনারা, এই ট্যাগগুলো নিয়ে একটু গুগল সার্চ করবেন। দেখেন ভিডিও ডিরেকশন হচ্ছে R2L, এই যে বাই ডিরেকশনাল ওভাররাইড। তো এগুলো একটু দেখবেন যে কোথায় কি হচ্ছে বা কি কাজ করে। এটা হচ্ছে ব্রাউজার সাপোর্ট, কোন কোন ব্রাউজার সে সাপোর্ট করে। মোটামুটি সবগুলা জনপ্রিয় ব্রাউজারই সাপোর্ট করে, বুঝা গেছে? ওকে, এটা অ্যাক্টিভেট 2টা, LTR আর RTL। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে ফর্ম। এরপর কি ফর্ম। এবার আমরা দেখব হচ্ছে ফর্ম। ফর্ম ইনপুট টেক্সটোরিয়াল লেভেল, বাটন সিলেক্ট অপশন, এগুলোর মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা, আগের দিনে চিঠি কিভাবে মানুষ দিত? কাগজে লিখতো। তারপরে একটা খাম থাকতো না, খামের মধ্যে লেখা থাকতো কোথায় যাবে, কে পাঠাচ্ছে, দুইটাই টু ফর্ম। ওকে, তো এখন যে ফর্ম নিয়ে কাজ করবো, এই ফর্মে আমরা অনেক কিছু ইনপুট দেই। কি দেই? ইনপুট। সাপোজ আপনি একটা ফর্ম ফিল আপ করতেছেন, আপনার নাম, আপনার ইমেল অ্যাড্রেস, তারপরে ফোন নাম্বার, অ্যাড্রেস, ফ্যাক্স, ব্লা ব্লা ব্লা, যা যা লাগে আমরা সব কিছু দিয়ে কি ফর্মটা সাবমিট করি। এখন ফর্মটা সাবমিট করার পর ফর্ম যায় কোথায়? এটা তো একটা ব্যাপার যে ফর্মটা কোথায় যাচ্ছে। ওকে, তো প্রথম হচ্ছে আপনাকে নিতে হবে ফর্ম ট্যাগ। কি ট্যাগ? ফর্ম। এই অ্যাকশন হচ্ছে এই ফর্মটা কোথায় যাবে, কোথায় বা কোথায় সাবমিট হবে। হ্যাশ দেওয়া, যেহেতু আমাদের কোনো লিঙ্ক আপাতত নেই। আর হচ্ছে মেথড। মেথড হচ্ছে কোন পদ্ধতিতে যাবে, কোন চিঠি পাঠানো তো অনেকগুলো ওয়ে আছে, ডাক, DHL, হ্যাঁ, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, নাকি বিভিন্নভাবে একটা চিঠি পাঠানো যায়। ওকে, মেথড হচ্ছে সাধারণত 2টা, গেট অথবা পোস্ট। গেট অথবা পোস্ট। ওকে, যাক, আমরা এখন মেথড না জানলেও হবে। আমাদের ফর্ম তৈরি হয়ে গেছে। এই ফর্ম কিন্তু এখানে কোনো প্রভাব ফেলবে না, কোনো চেঞ্জ নিয়ে আসবে না। ফর্মটা জাস্ট কোন জায়গায় গিয়ে সাবমিট হবে এই কাজটা করবে। এবার খেয়াল করেন, আমরা শিখবো হচ্ছে ইনপুট ট্যাগ। কোন ট্যাগ?
ইনপুট ট্যাগ, এই ইনপুট ট্যাগ দিয়ে আপনি লিখতে পারবেন যে আপনি কি চাচ্ছেন। সাপোজ আমি লিখলাম, কেউ একজনের নাম লিখবে, কি লিখবে? নাম। ইনপুট টাইপ কি? এখানে একটা অ্যাট্রিবিউট আসছে, অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইপ, টাইপ কি? টেক্সট। তারপর কে ইমেল লিখবো, ইমেলের জন্য অ্যাট্রিবিউট হচ্ছে ইমেল, টাইপ হচ্ছে ইমেল। এখন দেখেন এখানে বোঝার কোনো উপায় নেই কোনটা টেক্সট কোনটা ইমেল। যদি নিচে নিচে দিতে চান তাহলে বিয়ার দিয়ে দেন, বিয়ার আমি দুইবার দিচ্ছি যাতে করে একটু বেশি নিচে নামে। ওকে, এখন কেউ বুঝবে এটা কি, এটা কি। এখন দিব তাদের লেভেল, কি দিব? লেভেল। লেভেল দিচ্ছি হচ্ছে নেম, ইমেইলের লেভেল দিচ্ছি ইমেল। এখন বুঝা যায়? আবার এটার মধ্যে প্লেস হোল্ডার দেওয়া যায়, কি দেওয়া যায়? প্লেস হোল্ডার। এটা আরেকটা অ্যাট্রিবিউট টেক্সট ইনপুটের মধ্যে, প্লেস হোল্ডার। ইয়োর নেম কোথায় আসছে দেখছেন? ইয়োর নেম এখানে চলে আসছে। এবার এখানে লেখেন, যা ইচ্ছা লিখতে পারবেন। বুঝে গেছে প্লেস হোল্ডারের কাজ? ওকে, তো এখানেও প্লেস হোল্ডার দিতে পারবেন। ইমেল। তারপর মনে করেন আরেকটা লেভেল নেই, লেভেল পাসওয়ার্ড। অবশ্যই এখানে বিয়ার দিবেন, বিয়ার না দিলে স্পেস হবে না। তো পাসওয়ার্ড দিয়ে এবার ইনপুট টাইপ দিলাম, ঠিক আছে। এবার দেখেন কি হয়, এখানে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ড দেখা যাচ্ছে। পাসওয়ার্ড দেখা গেলে হবে? এটা খুবই ঝুঁকিপূর্ণ, এই জন্য পাসওয়ার্ড হবে, টাইপ হবে পাসওয়ার্ড। টেক্সট লেখার জন্য টেক্সট, ইমেল লেখার জন্য ইমেল, পাসওয়ার্ড লেখার জন্য পাসওয়ার্ড। বুঝা গেছে? পাসওয়ার্ড লিখলে এরকম বুলেট সাইন আসবে, কি আসবে? বুলেট সাইন। ওকে, এই হচ্ছে পাসওয়ার্ডের ব্যাপার। ইনপুটের আরো অনেক টাইপ আছে, যেমন ধরেন টাইপ হচ্ছে ডেট, তারপরে বিয়ে ছিল না, টাইম, টাইপ হচ্ছে টাইম। দেখেন এখান থেকে আপনি ডেট চুজ করতে পারবেন। একটা ক্যালেন্ডার চলে আসছে, মজার না ব্যাপারটা? পুরাতন ব্রাউজারে এটা সাপোর্ট নেই, আর আপনি কোন দুঃখে পুরাতন ব্রাউজার ইউজ করবেন? হ্যাঁ, সেক্ষেত্রে তাকে বলবেন ব্রাউজার আপডেট করতে, কিছু করার নেই আমাদের, কারণ আমরা তো অবশ্যই তাকে লেটেস্ট সাপোর্ট দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে টাইম, আমি চাচ্ছি যে 2:50 AM বা PM। হ্যাঁ, আপ ডাউন করলে কিবোর্ডে AM PM আপনি পেয়ে যাবেন, অথবা এখানেও পাবেন, এই যে AM PM। তারপরে আরেকটা আছে রেঞ্জ, রেঞ্জ কটক থেকে কটক পর্যন্ত এটা। এরপর হচ্ছে টাইপ হচ্ছে ফাইল, রিলোড দেন, এই আপনাকে ফাইল আপলোড করার অপশন দিচ্ছে। কোথায় আসছে এগুলা? ইনপুট ট্যাগের টাইপ থেকে, মনে রাখবেন এই সকল টাইপ অলওয়েজ ইউজ হবে ফর্ম ট্যাগের ভিতরে। কোন ট্যাগের ভিতরে? ফর্ম টাইপ না দিলেও তারা কাজ করবে, তারা কাজ করবে, বাট আপনাকে অলওয়েজ এগুলোকে ফর্ম ট্যাগের ভিতরে দিতে হবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, দুইবার স্পেস হয়। ওকে, এটা হচ্ছে আপলোড। এখন আপনি সাপোজ এখানে সবগুলা ফিল আপ করছেন, এখন আপনি সাবমিট করবেন, কি করবেন? সাবমিট করবেন।
সাবমিট করার জন্য ইনপুট টাইপ হবে সাবমিট। এখানে ক্লিক করে দেখেন রিলোড হচ্ছে না, সাবমিট হয়ে যাচ্ছে। এটা ইউজ করা যায়। এটা যদি লেখাটা চেঞ্জ করতে চান, এখানে কি লেখা আছে? সাবমিট লেখা আছে না, সাবমিট লেখা আছে। এটা চেঞ্জ করতে হলে আপনার দিতে হবে ভ্যালু, মানে ডিফল্ট কোনো ভ্যালু দেওয়ার জন্য সেন্ড লিখলাম সেন্ড। এখন দেখেন সেন্ড হয়ে গেছে। এবার মনে করেন ইমেল না দিলে আমি তাকে সাবমিট করতে দিব না। এখন দেখেন ইমেল দেয় নাই, তাহলে কিন্তু সাবমিট হবে। সাবমিট হয়ে গেছে, রিলোড হয়েছে। আমি চাচ্ছি ইমেল না দিলে তাকে সাবমিট করতে দিব না, সেই ক্ষেত্রে ইমেইলে যাবেন, গিয়ে বলবেন রিকোয়ার্ড। এটা কোনো ভ্যালু লাগবে না, জাস্ট রিকোয়ার্ড লিখবেন, এটা লিখলে হয়ে যাবে। এবার রিলোড দেন, ক্লিক করেন, প্লিজ ফিল আউট দিস ফিল। আপনার যেই ফিল্ড লাগবে ওই ফিল্ডটা ইয়ে করে দেবেন। তারপর ধরেন এইটা দিলাম, এটা ইমেল অ্যাড্রেস দিচ্ছে এটা। এখন দেখেন কি বলে, বলতেছে একটা ইমেল অ্যাড্রেসের মধ্যে @ থাকে, কি থাকে? @ থাকে। এই ফিল্টারিংটা হচ্ছে ইনপুট টাইপ ইমেল থেকে, ইনপুট টাইপ ইমেল থেকে। ইমেল দিয়ে দিলে হয় কি, সে দেখে এখানে ডট সামথিং আছে কিনা বা @ আছে কিনা, ঠিক আছে? ওকে। আর রিকোয়ার্ড হলে জাস্ট রিকোয়ার্ডটা লিখে দিবেন। বুঝে গেছে? কথা বলবেন না। আচ্ছা, বুঝতে সমস্যা হয়, একদম লজ্জা শরম ভুলে গিয়ে বলবেন, ঠিক আছে, যে এটা বুঝতে পারি নাই, ওটা বুঝতে পারি নাই। আচ্ছা, রেঞ্জ মানে হচ্ছে একটা সীমা, যে আপনি এটা এখন বুঝবেন না, এটা যদি ডাইনামিক করার সময় বুঝতে পারবেন। যে আপনারা দেখবেন প্রোডাক্টের প্রাইস অনুসারে ইয়ে করা যায়, ফিল্টারিং করা যায়। যত বাড়াবেন প্রাইস তত বাড়বে, তত প্রোডাক্ট ফিল্টার হয়ে হয়ে যেগুলো ওই দামের মধ্যে আছে ওগুলো চলে আসবে, তখন ওই রেঞ্জটা ইউজ করা হবে। বুঝা গেছে? ওকে। তারপরে আমরা সাবমিট করছি কি দিয়ে? ইনপুট টাইপ সাবমিট দিয়ে। আপনি হলে বাটন দিয়েও সাবমিট করতে পারেন। বাটন, এখানে লেখেন সেন্ড, কি লিখলাম? সেন্ড। এখন দেখেন সাবমিট হয়ে যাচ্ছে। এটা ফিল আপ করেন, এখন দেখেন সাবমিট হচ্ছে, সাবমিট হয়ে গেছে। বুঝে গেছে? আর এখানে একটা টাইপ দিবেন, টাইপ সাবমিট, তাহলে পারফেক্ট। এই হচ্ছে একটা ফর্ম নিয়ে কিভাবে ফর্ম তৈরি করতে হয়। তো আপনি যদি একটু ভালো করে শিখতে চান, কথা বলবেন না, HTML ইনপুট টাইপস। আপনি এখানে ওই যে কালার, এটা দেখাইছি আমি? দেখাই নাই। কালার আছে, ও সার্চ আছে, তা কি ইম্পর্টেন্ট দেখানো হয় নাই। SERCH সার্চ, তাহলে দেখবেন একটা সার্চের ফর্ম দিয়ে দিচ্ছে। আপনি এখানে সার্চ করতে পারবেন, আবার এখানে ক্লিক করে সব মুছে ফেলতে পারবেন। তারপরে সাপোজ কালার সিলেক্ট করতে চান, কালার কালার আপনাকে এখানে একটা কালার করে দিয়ে দিব, আপনি এখান থেকে ইচ্ছা মতো কালার সিলেক্ট করতে পারবেন। বুঝে গেছে? প্রত্যেকটা অপশন কাজে রাখবেন। এগুলো HTML এ বোঝাই যায় নাই, এগুলো অবশ্যই কাজের জিনিস। বুঝে গেছে? তো আপনি যেটা করবেন, এই টাইপগুলো নিয়ে একটু পড়াশোনা করবেন। আমি তো অলরেডি অনেক টাইপ দেখাই দিচ্ছি, আরও কিছু টাইপ বাকি আছে। যেমন ধরেন জেন্ডার, DAR না ER, জেন্ডার। এখন আমি দিচ্ছি যে ইনপুট টাইপ কি? রেডিও, মেল, ফিমেল, আদার। ওকে, এখন মেল, ফিমেল, আদার, 8-14 তিনটাই সিলেক্ট করা যাচ্ছে। হ্যাঁ, এখানে একটা সিলেক্ট করা যাবে, একজন ব্যক্তি তিনটা কেমনি হয়? হ্যাঁ, ওকে। তো আপনাকে এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। অ্যাট্রিবিউটের নাম হচ্ছে নেম। তার কি? নেম। এই নেমের মধ্যে সেম ভ্যালু দিবেন, সেম ভ্যালু। তিনটার মধ্যে সেম ভ্যালু হয়েছে না? এখন আর তিনটা সিলেক্ট করতে পারবে না।
ক্লিয়ার? তারপরে আপনি যদি কোথাও এরকম অপশন দেন যে মাল্টিপল আইটেম সিলেক্ট করা রাখতে পারে, তাহলে আপনি ইউজ করবেন হচ্ছে সাপোজ সিটি, সে কোথায় থাকে, এমনও হইতে পারে সে মাল্টিপল শহরে থাকতে পারে। এরকম দিলাম, তাহলে সেখানে দুইটাই চেক করতে পারবে। যদি একটা চেক করা উচিত অন্যগুলো চেক করা উচিত না, তাহলে ইউজ করা হচ্ছে রেডিও। আর যেখানে কয়েকটা চেক করতে পারবে সেখানে কি ইউজ করবেন? চেক বক্স। বুঝা গেছে ইনপুট টাইপ? ওকে, বেশি টাইপ না, অল্প কয়টা, এই কয়টাই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, তো এই হচ্ছে আমাদের ফর্মের কাজ করা। তারপরে এখন আপনি তাকে একটা মেসেজ লিখবেন, লিখবেন মেসেজ। মেসেজের মধ্যে দেখেন এইটুকুর মধ্যে কি, আচ্ছা খেয়াল করেন, তো আমরা ফর্মের এলিমেন্ট গুলো দেখলাম কি কি ধরনের ফর্ম টাইপ হয়, ক্লিয়ার? তো এবার আরেকটা কয়েকটা ব্যাপার আছে, যেমন ধরেন আমি যদি আপনাকে বলি যে কান্ট্রি, কান্ট্রির জন্য আপনি ইনপুট টাইপ ইউজ করতে পারবেন না, আপনাকে ইউজ করতে হবে সিলেক্ট অপশন। ইউজ করতে হবে সিলেক্ট, এখানে নেম আইডি নামে দুইটা অ্যাট্রিবিউট আসছে, আপাতত এগুলো কাটতেছি, অপশন, এখানে আসছে ভ্যালু, সাপোজ এরকম কয়েকটা করলাম, দেখেন এখানে কি আসছে, সিলেক্ট ইউর কান্ট্রি, বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল, পাকিস্তান। ক্লিয়ার? কিভাবে তৈরি করা হয় এটা? তাহলে আমরা এখন দেখলাম মেসেজ দেখাচ্ছিলাম না, ও ওইখান থেকে এদিকে চলে গেছে। দেখেন মনোযোগ যদি একবার চলে যায় তাহলে কি কাহিনী হয়। মেসেজ দেখানোর জন্য সাপোজ এই যে ছোট্ট একটু জায়গা, কই মেসেজ কই, এই যে মেসেজ, তার নিচে বিয়ার দেই, তো এত ছোট জায়গায় আমাদের মেসেজ লেখার জন্য, ঠিক আছে, আপনি যদি কাউরে আপনার মনের কথা লিখবেন, এত ছোট জায়গায় লেখা যায়? লেখা যায় অবভিয়াসলি। তখন আপনি একটা ট্যাগ ইউজ করবেন, ট্যাগের নাম হচ্ছে টেক্সট এরিয়া। কি নাম? টেক্সট এরিয়া। দেখেন নেম আইডি আপাতত বাদ দিচ্ছি, টেক্সট এরিয়া, এখানে একটা প্লেস হোল্ডার দিই, মেসেজ, এখানে আপনি মেসেজ লিখতে পারবেন, ইচ্ছে মতো বড় ছোট উপরে নিচে সব দিকেই দিতে পারতেছেন। তো বাই ডিফল্ট এরকম থাকে, বাই ডিফল্ট এমন থাকে। এটা থাকে হচ্ছে সাপোজ আমি কলাম বাড়াচ্ছি, কলাম কমাচ্ছি, 10টা কলাম বাড়া বললাম 10, সাইড কমতেছে, আমি কলাম বাড়ায় 50টা করে দিই, বাড়া বললাম 50, সাইড বড় হচ্ছে। আর রকি উপর নিচে, দেখেন এখন উপরে নিচে বাড়ছে। আপনি চাইলে রো কলাম থেকে এটা কন্ট্রোল করতে পারেন, অথবা এটা এমনি কন্ট্রোল করা যায়, বড় ছোট করা যায়। এবার আপনার যত লেখা দরকার আপনি ততই লিখতে পারতেছেন। এই হচ্ছে একটা ফর্মের মধ্যে কি কি জিনিস আসতে পারে। হ্যাঁ, এটা এখানে পারবেন না। সাপোজ আপনি চাচ্ছেন কয়টা লিখতে পারবেন না, সেক্ষেত্রে কি করবেন জানেন? সেক্ষেত্রে আপনাকে ইফ ইউজ করতে হবে। হ্যাঁ, সাপোজ আপনি এখানে কি কি লিখতেছে, এটাকে একটা ভেরিয়েবল নেবেন, এবার ওইটাকে একটা ইফে ফেলাবেন, ইফের মধ্যে একটা ফাংশন হবে কাউন্ট, সে কাউন্ট করবে, যখন 200 বেশি হয়ে যাবে তখন সে এখানে একটা লেখা আসবে নট মোর দেন 200 ওয়ার্ডস। বুঝা গেছে? এটা আমরা এখন শুধু শিখতেছি কিভাবে এটা আনতে হয়, কোন ধরনের কন্ডিশন শিখতেছেন। ওকে,
হ্যাঁ, তবে এটা HTML এর পার্ট না, এটা PHP পার্ট, তবে HTML এর ভিতরে ইউজ করা যায়, তবে HTML দিয়ে এটা করা যায় না, বুঝে গেছে? ওকে, আমরা একটু ফেসবুকে যাই। একটা জিনিস খেয়াল করেন, এটা হচ্ছে বক্স, এখানে লিখি, ঠিক না? এখন আমাদের কার্সর বাইরে, এখানে কি কোনো কার্সর লাফালাফি করে? আমি উপরে টেক্সটে ক্লিক করি, ফোন অথবা ইমেল, এখানে ক্লিক করি, আমাদের কার্সর লাফাচ্ছে। পাসওয়ার্ডে ক্লিক করি, ওইখানে কার্সর লাফাচ্ছে। হ্যাঁ, এখন আমরা আমাদের এখানে আসি, সাপোজ আমি সার্চে ক্লিক করি, কার্সর লাফায়? লাফায় না। এইখানে বক্সে ক্লিক করলে কার্সরটা লাফালাফি করে, মানে কার্সরটা ওখানে যায়। তো এখানে ক্লিক করলে যাচ্ছে না, তাহলে ফেসবুকে কেন যাচ্ছে? তারা এই দুইটার মধ্যে একটা সম্পর্ক করে দিছে, রাইট? ওকে, তাহলে আমরা সার্চ খুঁজে বের করি কিভাবে সম্পর্ক করতে হয়। এই লেভেলের মধ্যে একটা ফর আছে না, অ্যাট্রিবিউট ফর, এই ফরের মধ্যে কিছু একটা লেখা, সাপোজ লিখলাম হ্যালো, লিখলাম হ্যালো, ঠিক একই জিনিস এখানে আইডিতে লিখবেন। কোথায় লিখবেন? আইডিতে। সেম হইতে হবে, সেম না হলে সম্পর্কটা হবে না, বুঝা গেছে? এখন এই যে সার্চে ক্লিক করতেছি, লেখায় ওখানে কার্সর চলে যাচ্ছে, ক্লিয়ার? ওকে ওকে, এটা হচ্ছে খেয়াল করেন, আমরা এই বক্সে যখন ক্লিক করি তখন কিন্তু কার্সরটা লাফাচ্ছে। আপনি যখন এই পাসওয়ার্ড লেখার উপরে ক্লিক করবেন, পাসওয়ার্ডের উপরে, বক্সে না, তখন কার্সরটা লাফাবে। তো আমরা সার্চে ক্লিক করলে এতক্ষণ লাফাচ্ছিল না। হ্যাঁ, পরে যখনই এখানে ফরের মধ্যে যে ভ্যালু, এখানে আইডির মধ্যে সেম ভ্যালু দিলাম, তখন আপনার এই লেখার উপর ক্লিক করে বক্সের উপর কার্সরটা চলে আসবে। এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, সেম সেম, সব সেম। রেডিও বাটনটা কার্সর লাফায় না, ওইখানে একটা একটা সিলেক্ট করতে হয়। তেমন বেনিফিট না, তবে আপনি যদি কখনো লেখায় ক্লিক করেন, আপনার এটা যদি সিলেক্ট হয়ে যায়, ওই ব্যাপার আর কি। আচ্ছা, টেক্সট হলো, বাটন হলো, সিলেক্ট অপশন হচ্ছে। এবার দেখবো হচ্ছে ইমেজ, খুবই ইম্পর্টেন্ট। ইমেজটা একটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনার সব ওয়েবসাইটে কম বেশি ইমেজ থাকে নাকি? ইমেজ না এরকম ওয়েবসাইট নাই বললে চলে। ফেসবুকে গেলে তো সবই ইমেজ নাকি? সব ডিলিট করছি, ফর্ম। এখন ইমেজ নিয়ে আসার জন্য আমরা এখানে একটা ইমেজ ফোল্ডার করবো। কি ফোল্ডার? IMG, অথবা একটা ফোল্ডার করি অ্যাসেটস নামে। কি নামে? অ্যাসেটস মানে কি? সম্পত্তি বা মূলধন। এই ইমেজ, CSS, JS, অডিও, ভিডিও যত ফোল্ডার হবে সব অ্যাসেটস এর ভিতরে থাকবে, কারণ এগুলোই হচ্ছে এই ওয়েবসাইটের সম্পত্তি, বুঝা গেছে? তো অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ইমেজ ফোল্ডার করা, ইমেজের মধ্যে একটা ইমেজ নিয়ে আসি। ইমেজ ডাউনলোড করে কোনো ওয়েবসাইট থেকে বলেন, যে কোনো ওয়েবসাইট থেকে ইমেজ নেওয়া যায়, তবে আমি নিয়ে হচ্ছে pixels.com। pixels.com, এখানে আপনি প্রফেশনাল ইমেজগুলো ফ্রিতে পাবেন প্রচুর। যেমন শাটারস্টক থেকে কিন্তু ইমেজ কিনতে হয়, তো এখানে হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফাররা ইমেজগুলো তুলে এখানে ফ্রিতে দেয়, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। হ্যাঁ, ওকে, সাপোজ আমি ইমেজটা নিচ্ছি, আপনি ডাউনলোড করার সময় এখানে কত সাইজ চাচ্ছেন, ঠিক আছে? ওকে, সাপোজ আমি স্মল সাইজ চাচ্ছি, এটা ডাউনলোড করতেছি, ডাউনলোড হয়ে গেছে। কাট করে আমাদের প্রজেক্ট ফোল্ডারের ভিতর যে ইমেজটা আছে না, ইমেজের ভিতর নিয়ে যাবো, নিয়ে এটাকে রিনেম করে এখানে দিলাম 1.jpg। এবার আমি চাচ্ছি এই ইমেজটাকে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবো? ওয়েবসাইটে। সম্ভব? কনফিডেন্স রাখবেন, সম্ভব, ঠিক আছে? কারণ সবাই তো আসতেছে, আমরা পারবো। তার জন্য আপনাকে ইউজ করতে হবে IMG ট্যাগ। কি ট্যাগ? IMG। এখানে দুইটা অ্যাট্রিবিউট হচ্ছে, একটা হচ্ছে সোর্স, একটা কি সোর্স, আর একটা কি অল্টারনেটিভ, আরেকটা কি। এখন সোর্স হচ্ছে আপনাকে বলে দিতে হবে ইমেজটা কোথায় আছে, আপনি কোন ফাইলে কোড করতেছেন। আমরা অ্যাসেটস এর ভিতরে কোড করতেছি,
আমরা index.html কোড করতেছি, আমাদের ইমেজ কোথায় আছে? অ্যাসেটস, তার ভিতরে ইমেজ, তার ভিতরে 1.jpg। তার মানে হচ্ছে আমাদের দুইটা স্টেপ সামনে। কয়টা স্টেপ সামনে? দুটো। একটা হচ্ছে অ্যাসেটস এর ভিতরে ঢুকতে হবে, তারপর ইমেজের ভিতরে ঢুকতে হবে, তারপর এখন ঢুকবো কিভাবে? কোনো ফোল্ডারে ঢোকার ওয়ে হচ্ছে ফোল্ডারের নাম তারপর স্ল্যাশ, ফোল্ডার ঢুকে গেছে, ফোল্ডার নাম তারপর স্ল্যাশ। প্রথমে আমরা এই এখান থেকে অ্যাসেটস ঢুকবো, অ্যাসেটস তারপর স্ল্যাশ। এরপর কোথায় ঢুকবো? ইমেজ তারপর স্ল্যাশ, ঢুকে গেছে। এবার কি 1.jpg। হ্যাঁ, আমার এখানে কিন্তু নাম সাজেস্ট করতেছে, কি সাজেস্ট করতেছে? অ্যাসেটস ইমেজ 1. সাজেস্ট করছে না? এটার জন্য আপনাকে একটা ইমেজের মতো আরেকটা প্লাগইন অ্যাড ইনস্টল করতে হবে। কন্ট্রোল শিফট পি তে গিয়ে ইনস্টল প্যাকেজে গিয়ে ওই প্যাকেজের নাম হচ্ছে অটো ফাইল নেম। কি নাম? অটো ফাইল নেম। এই ব্যাপারে অটো ফাইল নেম। দেখেন আপনি কন্ট্রোল শিফট এখানে এসে কন্ট্রোল শিফট পি তে গিয়ে ইনস্টল প্যাকেজ লোডিং হচ্ছে। নেট কানেকশন লাগবে, ব্রডব্যান্ড নাই কার কার? ব্রডব্যান্ড নাই? হ্যাঁ, এই জন্যই তো ব্রডব্যান্ড থাকা উচিত। আপনাদের এলাকায় কি ব্রডব্যান্ড নাই নাকি? আপনারা যদি প্রফেশনালি কাজ করতে চান ব্রডব্যান্ড ছাড়া, অবভিয়াসলি একটা মডেম কিনবেন, কারণ মডেম ছাড়া মোবাইল নেটে ভালো স্পিড পাওয়া যায় না, হটস্পট দিয়ে আপনি কাজ করতে পারবেন না। কিনবেন, আর যেগুলোতে পুরো মান্থলি ওয়াইজ প্ল্যান আছে, যেমন ধর স্কিটো, ওদের মেবি ইন্টারনেটটা ভালো দেয় ওরা, যদি মান্থলি প্ল্যান থাকে তাহলে সবচেয়ে ভালো, এরকম প্ল্যান ইউজ করবেন। আদারওয়াইজ ব্রডব্যান্ড হলে সবচেয়ে বেটার হয়। তো এখানে লিখবেন হচ্ছে অটো ফাইল নেম। এখন আসবে না কারণ এটা অলরেডি ইনস্টল করা আছে, ঠিক আছে? ওকে, এখন আমরা শিখলাম এই যে একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে স্ল্যাশ দিয়ে দিয়ে যাচ্ছে, এটা কি বলা হয়? ফাইল ডিরেক্টরি। ফাইল ডিরেক্টরি বা ফাইলের পাথ, ফাইল পাথ অথবা ফাইল ডিরেক্টরি। এটা ভুল হলে জীবনেও পাবে না, ঠিক আছে? সেভ করলাম। এখন এখানে আসেন, চলে আসছি ইমেজ। আর অল্টারনেটিভ ট্যাগের কাজ কি? ইমেজ মনে করেন এখানে কোনো কারণে ভুল হয়েছে, সেক্ষেত্রে ফাইলটা পাচ্ছে না, তাহলে কি কি লাগা আসতেছে? ওই যে অল্টার থেকে। হ্যাঁ, আপনারা এটাকে ইউজারকে যদি বুঝাইতে চান যে এটা আসলে একটা ইমেজ, সেক্ষেত্রে আপনাকে হ্যাঁ এইটা অল্টার না দিলেও সমস্যা নেই, তবে এটা একটা মেসেজ ক্যারি করে। বুঝা গেছে ইমেজটা? হ্যাঁ, ওকে। এই হচ্ছে না অল্টারনেটিভ সোর্স, নট মেমরি টেক্সট। ওকে, এটা হচ্ছে আমাদের ইমেজ ট্যাগ।